ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। আর সেই এক্সামকে লক্ষ্য করে আজকের এই সেশনে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় 6 থেকে 7 নাম্বার থাকে। তো খুব সহজেই যাতে তোমরা এই 6 থেকে 7 নাম্বার পেয়ে যেতে পারো তার জন্য এই ক্লাস নিয়ে আসা। তাই প্রত্যেককেই বলবো খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য, কেননা এই সেশনে তোমরা 60টিরও বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে এবং এখান থেকে যে ছোট ছোট অঙ্ক থাকে পরীক্ষায়, সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি সলভ করিয়ে দেব। তাই প্রত্যেককে বলবো ক্লাসটিকে লাইক করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য এবং বন্ধুদের মধ্যে ক্লাসগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পেয়ে যাবে। তাই যারা এই চ্যানেলে নতুন, যারা এই ক্লাসগুলো দেখোনি, তাদেরকে বলবো ওই ক্লাসগুলো দেখে নেওয়ার জন্য, কারণ ওই ক্লাসগুলো তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাই প্রত্যেকে একবার ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? আমি এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রাখবো, অথবা তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিম্নলিখিত কোন রাশির সংরক্ষণ সূত্রের ওপর ভিত্তি করে রকেট কাজ করে? ভর, শক্তি, রৈখিক ভরবেগ এবং অপশান দিতে রয়েছে কৌণিক ভরবেগ, ঠিক আছে? তো তোমরা মনে রাখবে রকেট এবং জেট বিমান, ঠিক আছে? রকেট এবং জেট বিমান এরা রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রের উপর বেস করে কাজ করে, ঠিক আছে? এবার দেখো, এই ভরবেগ সংক্রান্ত কিছু আলোচনা তোমাদের সাথে আমি করতে চাই, যেটা হলো দেখো, যদি দুটো সমভরের বস্তু থাকে, এগুলো যখন পরে আমি অঙ্কের মাধ্যমে বোঝাবো তাহলে তোমাদের আরও ভালো বুঝতে সুবিধা হবে। থিওরিগুলো জেনে রাখো। যদি দুটো সমভরের বস্তু হয়, ঠিক আছে, দুটো বস্তু, তো এই একটা বস্তু, এই একটা বস্তু, ঠিক আছে, এদের ভর হচ্ছে সমান। ধরে নিচ্ছি এর ভর এম, এটার ভর এম, ঠিক আছে, এদের ভর সমান। এবার ধরো এর বেগ হচ্ছে, আমি বলছি 5 কিমি পার আওয়ার, এর বেগ হচ্ছে 10 কিমি পার আওয়ার, ঠিক আছে? তো এবার তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন বস্তুকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে, তখন তুমি কি বলবে? তখন তুমি বলবে যে যে বস্তুর বেগ বেশি, ঠিক আছে, এর বেগ বেশি মানে হচ্ছে এর ভরবেগও বেশি, এর হচ্ছে ভরবেগও বেশি হবে, ঠিক আছে, বেশি হবে, ঠিক আছে? তো যার ভরবেগ বেশি হবে সে বস্তুকে থামাতে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এরকম ধরনের ছোটো ছোটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসবে। ধরো পরীক্ষায় এখন প্রশ্ন দিয়ে দিল, যখন দুটো বস্তুর ভর দেওয়া আছে এম, ধরো পরীক্ষায় এম না বলে 5 কেজি দিয়ে দিল দুটো বস্তুর ভর, এবং এদের বেগ দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে এবার পরীক্ষায় প্রশ্নে জানতে চাইবে যে কোন বস্তুটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তো এরকম ছোটো ছোটো আলোচনা আমি আরও তোমাদের প্রশ্নের মাধ্যমে পরে বুঝিয়ে দেব। আপাতত মনে রাখো যে বস্তুর ভরবেগ বেশি হয় সেই বস্তুকে থামাতে কিন্তু বেশি বল প্রয়োগ করতে হয়। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, বলছে চাকায় থাকা বল বিয়ারিং। এই বল বিয়ারিং নিশ্চয়ই আমরা প্রত্যেকে শুনেছি টার্মটার সাথে, বল বিয়ারিং। তো এবার বলছে এই বল বিয়ারিংটা কেন লাগানো হয়, এর কাজটা কি? ঠিক আছে, ঘর্ষণ বলকে বৃদ্ধি করা, চলঘর্ষণকে ঘূর্ণায়মান ঘর্ষণে রূপান্তরিত করা, স্থিত ঘর্ষণকে চলঘর্ষণে রূপান্তরিত করা, এবং অপশান দিতে রয়েছে কোনোটিই নয়। দেখো, প্রতিটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তাই প্রত্যেককে বলবো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কেননা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বর্তমানে কিন্তু হুবহু কপি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তাই এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে রাখতে পারো, দেখবে সেম প্রশ্ন, এমনকি অপশান অফ দি সেম চলে আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে দেখো কি হবে, এই বল বিয়ারিংয়ের কাজ কি? দেখো, ঘর্ষণের জন্য যেটা শক্তি ব্যয় হয় তার কিছুটা কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাই উৎপন্ন তাপের ফলে কি হয়, যে যন্ত্রাংশের যে অংশগুলো রয়েছে সেই যন্ত্রের অংশগুলো ক্ষয় পায়। এই কারণে কি হচ্ছে, এই কারণে এই ঘর্ষণজনিত বাধাটা কাটানোর জন্য কিন্তু এই বিভিন্ন যন্ত্রে বল বিয়ারিং ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে কি হয়, এই বল বিয়ারিংয়ের সাহায্যে মূলত যে ঘূর্ণন ঘর্ষণটা সেটা কমানোটাই কিন্তু এই বল বিয়ারিংয়ের উদ্দেশ্য। তো এখানে কি হচ্ছে, এখানে চল ঘর্ষণটা আবর্ত ঘর্ষণ বা ঘূর্ণায়মান ঘর্ষণে কিন্তু রূপান্তরিত হচ্ছে, মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, যে চল ঘর্ষণটাকে
ঘূর্ণায়মান ঘর্ষণে রূপান্তরিত করার জন্যই কিন্তু এই বল বিয়ারিংয়ের কাজ, যাতে করে যন্ত্রাংশের ক্ষয়টাকে প্রতিরোধ করা যায়। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? মানে মেনলি ঘর্ষণটাকে কমানোর জন্য, কারণ ঘর্ষণটা হলেই যে শক্তিটা ঘর্ষণের জন্য ব্যয় হচ্ছে সেটা তাপ শক্তিতে পরিণত হচ্ছে, ওই তাপ শক্তির দরুন যন্ত্রাংশের কিন্তু ক্ষয় হচ্ছে। তো সেই ক্ষয়টা প্রতিরোধ করার জন্য সেই ঘর্ষণটা কমানোর জন্যই কিন্তু এই বল বিয়ারিংটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। দেখো, একটু আগেই তোমাদের বললাম যে রকেট কিসের সংরক্ষণ সূত্রের উপর কাজ করে তোমাদের বললাম। এবার প্রশ্ন দিয়েছে রকেট কোন নীতিতে কাজ করে? রকেট কোন নীতিতে কাজ করে? কি হবে সঠিক উত্তর? নিউটনের তৃতীয় গতিসূত্র, না প্রথম, না দ্বিতীয়, না আর্কিমিডিসের নীতি? এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বলো? প্রত্যেকেই আশা করি পাচ্ছ। অপশান এ হবে সঠিক উত্তর, নিউটনের তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর বেস করে রকেট কাজ করে। তো নিউটনের তৃতীয় গতিসূত্র কি রয়েছে? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। কি বললাম? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে নিম্নলিখিত কোনটি নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ? দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, এই চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের প্রথমেই বলেছি, এবং এখান থেকে বেশি প্রশ্ন আসে এরকম টাইপের প্রশ্ন। ধরো পরীক্ষায় প্রশ্ন চলে এলো, যখন একটি বাস চলা শুরু করে প্যাসেঞ্জার পিছনের দিকে হেলে যায়, এটি কিসের দরুন ঘটে? দিয়ে তোমাকে চারটে অপশান দিয়ে দিল। আবার দেখো, এরকম একটা অপশান পরীক্ষায় প্রশ্ন এলো, ক্রিকেট খেলার বল ক্যাচ করার সময় খেলোয়াড় বল সমেত হাতটি পেছন দিকে টেনে নেয়, এটা কিসের দরুন করে? কিসের কারণে ঘটে? নিউটনের কোন গতিসূত্রকে মেনে চলে? এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। তাই প্রত্যেককে বলবো এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে বোঝার জন্য, না হলে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু গুলিয়ে ফেলবে আর ভুল উত্তরটা চুজ করে আসবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা এখনও সময় যেহেতু তোমাদের রয়েছে, খুব ভালো করে প্রত্যেকে পড়বে, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বেশি আসবে। ক্লিয়ার? তো দেখো, এবার অপশানের চারটে অপশানের মধ্যে কোনটা নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ, এটাই কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 4 নম্বর প্রশ্নের অপশান সি। ঠিক আছে, রকেটের উৎক্ষেপণ। কেন আমরা একটু আগেই পড়লাম যে রকেট কিন্তু এই নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে, রকেটের উৎক্ষেপণ কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রকে মেনে চলে। তাহলে প্রথম অপশান দেখো, বলে যখন একটি বাস চলা শুরু করে তখন কি হচ্ছে? প্যাসেঞ্জার পিছনের দিকে হেলে যায়। আচ্ছা বলো তো, এটা কিসের দরুন ঘটে? যখন তুমি ধরো বাসে দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে, তুমি বাসে দাঁড়িয়ে রয়েছো, যখন বাসটা স্থির অবস্থায় রয়েছে, এবার বাসটা হঠাৎ চলা শুরু করলো, তখন তুমি কি করবে? তুমি একটু অনুভব করবে যে তুমি একটু পেছনের দিকে হেলে গেলে। তো এটা কিসের জন্য ঘটছে? স্থিতিজাড্য না গতিজাড্য? ঠিক আছে, তো মনে রাখবে এটা হচ্ছে স্থিতিজাড্যের জন্য। এবার অনেক সময় আবার এই স্থিতিজাড্য গতিজাড্য না দিয়ে নিউটনের সূত্র দিয়ে দেয়, নিউটনের কোন গতিসূত্র মেনে চলে, তখন মনে রাখবে এটা কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র। ঠিক আছে, আবার দেখো, এই যে ক্রিকেট খেলার সময় যে বল, এই যে খেলোয়াড় যে বলটাকে ক্যাচ করার পর বল সমেত যে হাতটা পেছন দিকে টেনে নিচ্ছে, ঠিক আছে, এই সবগুলো কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্রের জন্য হচ্ছে। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলো প্রত্যেককে বলবো খুব ভালো করে মনে রাখার জন্য, কারণ এই এক্সাম্পল দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং অপশান ডিতে বলছে মহাকর্ষ সূত্র। মনে রাখবে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে। ঠিক আছে, এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে বলের পরিমাপ, তখন তুমি কি করতে? তখন অ্যান্সারটা কি হতো? বলের পরিমাপ কি হতো? অ্যান্সার কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন বলছে কোনো বস্তুর ভর ও ত্বরণের গুণফল হলো বস্তুর উপর প্রযুক্ত শূন্যস্থান রয়েছে তার সমান। মানে কোনো বস্তুর ভর এবং তার গুণফল। দেখো, আমরা জানি এফ সমান এম ইন্টু এ। ঠিক আছে, এ, যেখানে এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, আর এ হচ্ছে ত্বরণ। তাহলে প্রশ্নে কি বলেছে? যে কোনো বস্তুর ভর ও ত্বরণের গুণফল, মানে ভর এবং ত্বরণের গুণফল
বস্তুটির উপর প্রযুক্ত ড্যাশের সমান মানে প্রযুক্ত বলের সমান, মানে অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে হলো প্রত্যেকে। এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই সূত্র দিয়ে কিন্তু আমাদের অনেক অঙ্ক কিন্তু সলভ হবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, কি বললাম, ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে প্রযুক্ত বল সমান ভর গুণিত ত্বরণ। ক্লিয়ার? পরের প্রশ্নটাই হবে, দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো কীভাবে ওই সূত্রটা ইমপ্লিমেন্ট হচ্ছে। 2 কেজি ভরের একটি বস্তুর ওপর 8 নিউটন, এটা এন মানে হচ্ছে 8 নিউটন, ঠিক আছে, 8 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুর ত্বরণ কত? তাহলে আমরা জানি কি, আমরা জানি এফ সমান এম এ, তার ত্বরণ বের করতে দিয়েছে, তাহলে এ সমান কত হবে বলো? এ সমান হয়ে যাবে এফ বাই এম, তাই তো। তাহলে দেখো এফ কত বলা আছে, এফ মানে ফোর্স বলা আছে 8 নিউটন, 8। ভর কত আছে, ভর দেখো দেওয়া আছে 2, তাহলে কত হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? কীভাবে সূত্রটা দেখলে, একটু আগে তোমার সূত্রটা বললাম, তার কাজ কিন্তু, তার প্রয়োগ কিন্তু এখানে হয়ে গেল এই অঙ্কটার মাধ্যমে। ঠিক আছে, এখানে দেখো 2 কেজি ভর দেওয়া আছে, মানে এম দেওয়া আছে, 8 নিউটন বল মানে এটা হচ্ছে ফোর্স, আর ত্বরণ তোমাকে জানতে চেয়েছে, তাই তুমি আগে ত্বরণটা বের করে নিলে, এর সমান এফ বাই এম, এবার এফ এর মান বসিয়েছো, এম এর মান বসিয়েছো, দিয়ে অ্যান্সার পেয়ে গেছো। ক্লিয়ার? এসএসসি সিএইচএসএল 2018 প্রশ্ন। আমি তোমাদের বলছি তো, দেবে ডেটাগুলো অবধি সেম পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করানোর একটাই হচ্ছে কারণ, এই শেষ মুহূর্তে যারা এই চ্যানেল ফলো করছো তারা এর যে কতটা কার্যকারিতা সেটা ঠিক এক্সামের দিনে বুঝতে পারবে। ঠিক আছে, আর আমি বেশি কিছু বলবো না। কোন বিজ্ঞানী সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ণয় করেছিলেন? ঠিক আছে, কোন বিজ্ঞানী? কী হবে সঠিক উত্তর বলো? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিজ্ঞানী ক্যাভেন্ডিশ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি? সময়ের সূত্র, জার্ডের সূত্র, শক্তির সূত্র, এবং অপশান দিতে রয়েছে ভরবেগের সূত্র। তো মনে রাখবে, নিউটনের প্রথম গতিসূত্র থেকেই এই জার্ডের ধারণা পাওয়া যায়। ঠিক আছে, জার্ডের ধারণা পাওয়া যায় প্রথম গতিসূত্র থেকে, নিউটনের প্রথম ফার্স্ট ল থেকে। ঠিক আছে, তো এই জন্য নিউটনের প্রথম গতিসূত্রকে জার্ডের সূত্র বলা হয়। ঠিক আছে, আবার দেখো পরীক্ষায় প্রশ্ন চলে এলো যে জার্ডের ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? ঠিক আছে, তখন মনে রাখবে ফার্স্ট ল। তার ফার্স্ট ল থেকে জার্ডের ধারণা পাওয়া যায় বলি এই ফার্স্ট লকেই কিন্তু জার্ডের সূত্র বলা হয়। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, 10 নম্বর প্রশ্ন। দেখো, যখন একটি বলকে নিরক্ষীয় অঞ্চল থেকে পৃথিবীর মেরুর দিকে নিয়ে যাওয়া হয় তখন তার কি হয়? ভর বৃদ্ধি পায়, ভর ও ওজন উভয় পরিবর্তিত হয়, ওজন বৃদ্ধি পায়, ওজন হ্রাস পায়। দেখো মনে রাখবে তোমরা, যখন নিরক্ষরেখা থেকে মেরুর দিকে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে, তখন কি হবে? তখন ওজনটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, যখন নিরক্ষরেখা থেকে মেরুর দিকে নিয়ে যাওয়া হবে তখন কি হবে? অভিকর্ষ ত্বরণের মানটা বৃদ্ধি পাচ্ছে। তো অভিকর্ষ ত্বরণের মানটা বৃদ্ধি পাওয়ার জন্য ওজনটাও কিন্তু, বস্তুর ওজনটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এখানে ওইটাই জানতে চেয়েছে যে নিরক্ষীয় অঞ্চল থেকে পৃথিবী মেরুর দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে তার কী হবে? ওজন বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার যদি বলতো মেরু থেকে নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে, যদি বলতো মেরু থেকে নিরক্ষীয় অঞ্চল, ঠিক উল্টে যেত, তখন ওজনটা হ্রাস পাবে। ঠিক আছে, ওজন তখন কমবে। ক্লিয়ার? তো এই ডেটাটা একটু প্রত্যেকে নোট করে নিও যে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে গেলে যেহেতু অভিকর্ষ ত্বরণের মান বাড়ছে তাই ওজনও বৃদ্ধি পাবে, আর কিন্তু মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে গেলে ওজনটা হ্রাস পাবে। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিউটনের তৃতীয় সূত্র সরাসরি কোন সংরক্ষণ সূত্রের সংজ্ঞা দেয়? ভরবেগ, শক্তি, কৌণিক ভরবেগ, এবং অপশান দিতে রয়েছে ক্ষমতা। তো মনে রাখবে এটা কিন্তু সবসময় ভরবেগের সংরক্ষণ সূত্রের সংজ্ঞা দেয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। এই রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটা কী জিনিস বলো তো? না, যখন কোনো বস্তু সমষ্টির উপর বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে ওই বস্তু সমষ্টির মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। কি বললাম? কোনো বস্তু সমষ্টির ওপর
যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না হয় তাহলে ওই বস্তু সমষ্টির মোট ভরবেগটা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে একটি গাড়ি রাস্তা দিয়ে 60 কিলোমিটার/ঘন্টা সমবেগে ছুটে আসছে। গাড়িটির উপর মোট কার্যকর বল কত হবে? গাড়ি যেদিকে যাচ্ছে সেই অভিমুখী হবে, গাড়ির বিপরীত অভিমুখে হবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং অপশান ডিতে রয়েছে 0 হবে। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি 0 হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। ক্রিকেট খেলার সময় কোনো বল ক্যাচ করার সময় ফিল্ডার কী করে? বল ধরার সাথে সাথেই হাতকে পিছন দিকে সরিয়ে নেয়। কোন সূত্রের মাধ্যমে এই ঘটনার ব্যাখ্যা করা যায়? ঠিক আছে, তো কী হবে সঠিক উত্তর? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যান্সার করো তো। যে ক্রিকেট খেলার সময় বোলাররা জোরে বল করার জন্য খানিকটা দূর থেকে এসে বলটা করে, তাই তো? যারা ফাস্ট বোলার হয় তারা দেখবে তাদের বলের স্পিডটা বাড়ানোর জন্য তারা কিন্তু অনেকটা দূর থেকে ছুটে আসে। তো এটা নিউটনের কোন গতিসূত্রের জন্য ঘটে? তাদের যে বলের স্পিডটা বাড়ে এটা কোন গতিসূত্রের জন্য হচ্ছে? মনে হবে এটা কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রের জন্য, এবং এটা হচ্ছে যে পার্টিকুলার মেনশন করে দেয় গতিজাড্যের জন্য। ঠিক আছে, তো এরকম আরও এক্সাম্পল রয়েছে, আমি আরও আলোচনা করব। চলো নেক্সট প্রশ্নে। বলছে একটি মোটর গাড়ি বৃত্তাকার পথে স্থির বেগে ঘুরছে। ঠিক আছে, তাহলে গাড়িটির ত্বরণ কত হবে? ঠিক আছে, মনে রাখবে গাড়ির ত্বরণ কিন্তু সবসময় বৃত্তের কেন্দ্রাভিমুখী হবে। ঠিক আছে, একটা মোটর গাড়ি বৃত্তাকার পথে স্থির বেগে ঘুরছে, তো এর ত্বরণ কিন্তু সবসময় কেন্দ্রের অভিমুখে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে গোলা ছোঁড়ার পর কামান আবার গুটিয়ে যায়, কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? শক্তির সংরক্ষণ সূত্র, উৎপন্ন গ্যাসের বিপরীতমুখী ঘাতের কারণে, নিউটনের তৃতীয় গতিসূত্র, এবং অপশান দিতে রয়েছে নিউটনের প্রথম গতিসূত্র। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নিউটনের তৃতীয় গতিসূত্রের জন্য ঘটে। ক্রিয়া প্রতিক্রিয়া যে ব্যাপারটা রয়েছে তার জন্য ঘটছে কিন্তু। বলছে কোনো দরজা সহজে খুলতে হলে তার হাতলটিকে কোথায় লাগাতে হবে? কবজার কাছে, কবজার বিপরীত দিকের মধ্যবিন্দু থেকে দূরে, মাঝ বরাবর, এবং অপশান দিতে রয়েছে কোনোটিই নয়। তো কী হবে সঠিক উত্তর? অপশান ডি। ঠিক আছে, এদের মধ্যে কোনোটাই কিন্তু সঠিক উত্তর নয়। পরের প্রশ্নে কি বলছে দেখো। এক টুকরো পাথরকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এটা, বলছে এক টুকরো পাথরকে কোনো উঁচু বাড়ির ছাদ থেকে নিচের দিকে ফেলে দিলে কখন তার গতিশক্তি সর্বোচ্চ হবে? আচ্ছা দেখো, ধরো একটা উঁচু, ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, ধরো বাড়ির ছাদটা এখানটা, বাড়ির ছাদ এখানে, এখান থেকে তুমি একটা পাথরকে ফেলে দিচ্ছ। তাহলে বলছে কোন মুহূর্তে পাথরটা এই ভূমিতে এসে পড়েছে, তাহলে কোন মুহূর্তে এই গতিশক্তিটা সর্বোচ্চ হবে? কিন্তু সর্বোচ্চ জানতে চেয়েছে। দেখো, যখন বলটা এখানে ছিল, যখন বলটা এখানে ছিল তখন এর গতিশক্তি কত হবে বলো? 0। কিন্তু যখন বলটা নিচে আস্তে আস্তে যখন পড়ছে, নিচে দিয়ে নামছে, তখন কিন্তু বলটা কিন্তু গতিশক্তি ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকছে, এবং কোনখানটায় সর্বোচ্চ হবে? সর্বোচ্চ হবে দেখো ঠিক এই পজিশনটায়, এই যে স্পর্শ করছে, এই যে স্পর্শবিন্দুটা, এই স্পর্শবিন্দু কিন্তু ঠিক আগে, মানে মাটিতে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তটাতে কিন্তু তার গতিশক্তিটা সর্বোচ্চ হচ্ছে, আর মাটিতে পড়ে কিন্তু তার গতিশক্তি কিন্তু আবার 0 হয়ে যাবে। তাহলে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর, যে মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে। ঠিক আছে, এই যে মাটি, ধরো এখানে মাটি স্পর্শ করছে, এই মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে, মাটিতে ঠিক ছোঁবে ঠিক তার আগের মুহূর্তটা অবধি কিন্তু এই বলটার গতিশক্তিটা সর্বোচ্চ। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো। নিম্নলিখিত কণাগুলি যদি একই গতিশীল মানে একই গতিবেগ নিয়ে চলতে থাকে তাহলে সবচেয়ে বেশি ভরবেগ কার হবে? ইলেকট্রন, প্রোটন, ডয়টেরন, আলফা কণা। দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আলফা কণা। ঠিক আছে, দেখো আলফা কণার ভর হচ্ছে বেশি, এটা হচ্ছে একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, যা দুটি প্রোটন ও দুটি নিউট্রন নিয়ে কিন্তু গঠিত। এর আধান হচ্ছে +2e এবং এর ভর হচ্ছে 4 ইউনিট। তাহলে এই আলফা কণার কিন্তু ভর বেশি, তাই এর ভরবেগটাও কিন্তু বেশি, তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে উড়োজাহাজ থেকে কোনো লক্ষ্য স্থির করে বোমা ফেলতে হলে পাইলটকে কখন বোমাটি ছাড়তে হবে? লক্ষ্যের ঠিক উপরে, লক্ষ্যটি ঠিক অতিক্রম করে, লক্ষ্যের আগে, এবং অপশান দিতে বলছে কোনোটিই নয়। মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লক্ষ্যের ঠিক আগে কিন্তু বোমাটি তাকে ছাড়তে হবে, তবে কিন্তু লক্ষ্যের উপর এসে পড়বে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন।
দুটি জলের বালতি দুই হাতে ধরে নিয়ে আসা কেবলমাত্র একটি মাত্র বালতি নিয়ে আসার থেকে সহজ কেন? মানে ধরো তুমি দু হাতে দুটো জলের বালতি নিয়ে আসছো, তার থেকে একটি হাতে একটা বালতি নিয়ে আসা সহজ কেন? কী হবে সঠিক উত্তর? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কারণ বালতি দুটির কার্যকর বলটা শূন্য হয়। ঠিক আছে, এই জন্য কিন্তু সহজ হয়, দু হাতে নিয়ে আসাটা সহজ হয় এক হাতের তুলনায়। এবার কি বলছে দেখো, যদি গাড়ির বেগ দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে একই দূরত্ব পরে গাড়িটি থামানোর জন্য ব্রেকের জোর কত গুণ করতে হবে? ঠিক আছে, তো কী হবে সঠিক উত্তর 23 নম্বর প্রশ্নের অপশানের 4 গুণ। দেখো আমরা কি জানি? আমরা জানি বস্তুর গতিশক্তি দ্রুতির বর্গহারে বৃদ্ধি পায়। যেহেতু বস্তুর দ্রুতি দ্বিগুণ করা হলে গতিশক্তি 4 গুণ হবে, কিন্তু কেন কি বললাম যে দ্রুতির বর্গহারে বৃদ্ধি পায়, তাই যদি দ্রুতি যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি কিন্তু 4 গুণ হবে। তাহলে দেখো উদাহরণস্বরূপ তাহলে যদি একই বল, ঠিক আছে, যদি একই হয় তাহলে কি হবে? দ্বিগুণ গতিসম্পন্ন গাড়িকে থামাতে 4 গুণ মানে জোর প্রয়োগ করতে হবে। ঠিক আছে, মানে অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে, নিউটনের প্রথম সূত্র কোন রাশির ধারণা দেয়? শক্তি, কার্য, ভরবেগ এবং অপশান ডিতে রয়েছে জাড্য। কী হবে সঠিক উত্তর? অপশান ডি, জাড্য। পরের প্রশ্ন, ল অফ গ্র্যাভিটেশন এর প্রবক্তা কে? 25 নম্বর প্রশ্ন। কী হবে? নিউটন, ইনি বলেছিলেন, এই ল অফ গ্র্যাভিটেশনের তত্ত্ব ইনি দিয়েছিলেন। বলছে চলমান বাসের ভেতর থাকা ব্যক্তি বাসটি টার্ন নেওয়ার সাথে সাথে বাইরের দিকে হেলে যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই ব্যক্তির উপর ক্রিয়াশীল একটা বইয়ের মুখী টান। ঠিক আছে, সেটার জন্য কিন্তু তিনি বাইরের দিকে হেলে যাওয়ার একটা প্রবণতা পায়। চলো পরের প্রশ্ন, বলছে 27 নম্বর প্রশ্ন, বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটির কী হবে? ত্বরণ সহ চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে, থেমে যাবে এবং অপশান দিতে রয়েছে কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? অপশান বি হবে সঠিক উত্তর, যে সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, পরের প্রশ্ন, যে ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুতে প্রযুক্ত হয়, পৃথক বস্তুতে প্রযুক্ত হয়, সমান এবং একমুখী এবং অপশান দিতে রয়েছে কোনোটিই নয়। ঠিক আছে, তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পৃথক বস্তুতে প্রয়োগ হয়। ঠিক আছে, তুমি ধরো তোমার তৃতীয় বস্তুতে একটা এক্সাম্পল দিই। এই যে ধরো তুমি একজন আরোহী নৌকা থেকে লাফ দিল, ঠিক আছে, সে ক্রিয়া করলো, নৌকাটা তাকে একটু পেছন দিকে, এবার নৌকাটি সরে যাচ্ছে, তাহলে কে? আরোহী। দুটো কিন্তু পৃথক বস্তু। এই ব্যাপারটা কিন্তু যে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু সবসময় একই বস্তুতে কিন্তু হবে না, জন্য কিন্তু দুটো পৃথক বস্তুর প্রয়োজন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, সবসময় কিন্তু পৃথক বস্তু হতে হবে, একই বস্তুর উপর কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু সম্ভব নয়। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, বাইরে থেকে কোনো গতিশীল বস্তুর উপর গতির অভিমুখে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর ভরবেগ কী হবে? ঠিক আছে, বাইরে থেকে যদি কোনো গতিশীল বস্তুর উপর গতির অভিমুখে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর ভরবেগটা কী হবে? কী হবে? বেড়ে যাবে। ঠিক আছে, ধরো বস্তুটা এই অভিমুখে গতিশীল ছিল, তুমি এদিকেই এর গতির দিকে তুমি একটা বল প্রয়োগ করলে, কী হবে? যে দিকে আরও বাড়বে এর ভরবেগটা, বেগ বাড়বে, ভর বাড়বে। পরের প্রশ্ন, টেবিলের ওপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ হচ্ছে এই বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকারের বলের লব্ধি হচ্ছে শূন্য, সেই জন্যই টেবিলের ওপর বইটা স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্রটি প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকেই পারবে আশা করি, অপশান সি হবে সঠিক উত্তর। নানা রকমভাবে প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা হয়? বলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মহাকর্ষ সূত্র। কী হবে সঠিক উত্তর? অপশান বি। ঠিক আছে, পরের প্রশ্ন, হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য কম হয় না বেশি হয়, না একই থাকে, না কোনোটিই নয়? কী হবে 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? বলো, অপশান বি হবে, বেশি হবে। ঠিক আছে, হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য বেশি হবে। পরের প্রশ্ন দেখো, বলছে তোমার কাছে দুটি বল আছে, ধরো দুটো বল আছে তোমার কাছে, একটির ভর 40 গ্রাম, এটা 40 গ্রাম, একটির ভর হচ্ছে 80 গ্রাম, এটা 80 গ্রাম। প্রথম বলটিকে তুমি 10 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বল থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হলো, তো এই বলটাকে তুমি 10 মিটার পার সেকেন্ড, এইটাকে 5 সেমি পার সেকেন্ড এই বেগ দেওয়া হলো, এই বেগে তুমি ছোঁড়া হলো।
তাহলে বলছে কোন বলটির ভরবেগ কত হবে। তাহলে ভর হচ্ছে 40, এর ভর হচ্ছে 80, তাহলে ভরবেগ কত হবে বলো। প্রথম বস্তুর ভরবেগ হবে 40 × 400, এর হবে কত 80 × 5 = 400। তাহলে কি হলো, দুটো বস্তুরই কিন্তু ভরবেগ আমরা সমান পেলাম, তাই তো। এবার অপশান কি দিয়েছে দেখো, দ্বিতীয় বলটির ভরবেগের সমান, দ্বিতীয় বলটির ভরবেগের চেয়ে বেশি, দ্বিতীয় বলটির ভরবেগের চেয়ে কম। অপশান দিতে বলছে কোনোটি নয়, তাহলে কি হবে, ভরবেগ হচ্ছে সমান, মানে অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, দুটো বস্তুরই, দুটো বলেরই কিন্তু ভরবেগটা সমান হচ্ছে। ঠিক আছে, এবার 35 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, দুটি বস্তু যাদের ভর হচ্ছে একটা m আর একটা হচ্ছে 5m, একই সময় ধরে সমান বল যদি এদের উপর প্রয়োগ করা হয় তাহলে কি হবে। এ ও বি এর বেগ সমান হবে, এ ও বি এর, এটা মনে রাখবে এটা হচ্ছে ভরবেগ, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, ভরবেগ সমান হবে, এর ভরবেগ সমান হবে ভি এর ভরবেগ বেশি হবে। ঠিক আছে, তো কী হবে সঠিক উত্তর দেখো, যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা কিন্তু এ ও বি এর জন্য কিন্তু সমান বল প্রয়োগ করা হয়েছে, তাই তো। দেখো সমান বল প্রয়োগ করা হয়েছে, এবং দেখো যে বলটা প্রয়োগ করা হয় সেটা সমান, এবং যে সময় ধরে বলটা প্রয়োগ করা হয়েছে সেটাও কিন্তু একই। তাহলে উভয় দেহের জন্য কিন্তু ভরবেগের পরিবর্তনটা সমান হবে। তাই এদের কী হবে, এদের ভরবেগটা সমান হবে, এ ও বি দুটো বস্তুর ভরবেগটা সমান হবে, মানে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক কম বেগে চলছে, ট্রাক দুটির গঠন হুবহু একই হলে মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয়, এর থেকে কোন সূত্রটি প্রমাণিত হয়। মহাকর্ষীয় সূত্র, নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এবং অপশান ডিতে রয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্র। সঠিক উত্তর কী হবে, অপশান সি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয়েছিল দেখো তো, যে কোনো বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে বস্তুটির ওপর প্রযুক্ত বাহ্যিক নেট বলটা বস্তুর ভর ও ত্বরণের গুণফলের সমান হয়, এবং নেট বল যেদিকে ঘটে, যেদিকে ক্রিয়া করে, ত্বরণও কিন্তু সেদিকে ঘটে। এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, প্রকৃতিতে ড্যাশ কখনো একাকীভাবে কাজ করে না, ভরবেগ, বল, গতিবেগ, এবং অপশান দিতে রয়েছে চাপ। তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপকে কি বলা হয়, 1 পাস্কাল, 1 অ্যাটমসফিয়ার, 1 বার, এবং অপশান হচ্ছে 1 পয়েজ। সঠিক উত্তর কী হবে, অপশান বি, 1 অ্যাটমসফিয়ার। পরের প্রশ্ন, কোনো প্রবাহের উপর চাপ প্রয়োগ করা হলে সেই চাপ সম্পূর্ণ প্রবাহিতে সমানভাবে পরিবাহিত হয়, এটা নিম্নলিখিত কোন সূত্রের সাহায্যে এই ঘটনাটা ব্যাখ্যা করা যায়। অ্যাভোগাড্রোর সূত্র, বার্নৌলির সূত্র, পাস্কালের সূত্র, এবং অপশান দিতে রয়েছে হুকের সূত্র। সঠিক উত্তর কী হবে, অপশান সি, পাস্কালের সূত্র। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেস কোন নীতির উপর প্রতিষ্ঠিত, হাইড্রোলিক প্রেস কোন নীতির উপর প্রতিষ্ঠিত, কী হবে সঠিক উত্তর, অপশান বি, পাস্কালের সূত্র। পরের প্রশ্ন দেখো, মসৃণ তলে চলার সময় ব্যক্তি পড়ে যেতে পারে কারণ মসৃণ তলকে পা ঠিকভাবে আঁকড়ে ধরতে পারে না, ঘর্ষণ বল শূন্য হয়, শরীরের ভারকেন্দ্র পরিবর্তিত হয়, অগ্রমুখী বল বৃদ্ধি পায়। কী হবে সঠিক উত্তর 5 নম্বর প্রশ্নের, অপশান বি, ঘর্ষণ বলটা শূন্য হয়। দেখো আমরা যে হাঁটাচলা করতে পারি সেটা ঘর্ষণ রয়েছে বলে, ঘর্ষণ বল রয়েছে বলেই আমরা হাঁটাচলা করতে পারি, না হলে করতে পারতাম না। তো মসৃণ তলে যখন আমি স্লিপ কাটবে, আমি যখন পড়ে যেতে পারি, তার মানে সেখানে ঘর্ষণ বলের পরিমাণটা কম, মানে শূন্য হতে পারে, তাই আমি পড়ে যাচ্ছি। তো সেই জন্য অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু, দুধকে যখন মন্থন করা হয় তখন তার থেকে ক্রিমটা আলাদা হয়ে যায় কোন বলের কারণে, ঘর্ষণ বল, সেন্ট্রিফিউগাল বল, সেন্ট্রিপিটাল বল, এবং অপশান দিতে রয়েছে মহাকর্ষ বল। ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে 6 নম্বর প্রশ্নের, অপশান বি, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পর্বতারোহী ও বিমান চালকেরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করে, পর্বতারোহী এবং বিমান চালকেরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করে, সাধারণ ব্যারোমিটার, ফর্টিনের ব্যারোমিটার, ম্যানোমিটার, এবং অপশান ডিতে রয়েছে অ্যানারয়েড ব্যারোমিটার। কী হবে সঠিক উত্তর বলো, 7 নম্বর প্রশ্নের অপশান ডি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। কোথায় রান্না করতে সবথেকে বেশি সময় লাগে, সিমলায়, মাউন্ট এভারেস্টে, সমুদ্র উষ্ণতায়, এবং অপশান দিতে রয়েছে কোনোটাই নয়। কী হবে সঠিক উত্তর বলো, 8 নম্বর প্রশ্নের অপশান বি, মাউন্ট এভারেস্টে। কারণ এর উচ্চতা বেশি, জন্মে যত উচ্চতা বেশি সেখানে স্ফুটনাঙ্ক কিন্তু তত কম,
সেই জন্য কিন্তু সেখানে রান্না হতে সময়টা বেশি লাগে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা। পরের প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? প্রত্যেকেই জানো। কী হবে সঠিক উত্তর বলো? 9 নম্বর প্রশ্নের অপশান এ টরিসেলি। পরের প্রশ্ন, বার নিম্নের কোনটির একক? ঠিক আছে, চাপ, গতিবেগ, এটা প্রিন্টিং মিস্টেক, অপশান দিতে হচ্ছে বল। কী হবে বলো? বার কোনটির একক হবে? বার হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, চাপের একক। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে, প্রযুক্ত বলের অভিমুখের সাথে, বলের অভিমুখে, বলের অভিমুখের সাথে, লম্বভাবে। ঠিক আছে, তো কী হবে সঠিক উত্তর বলো? 11 নম্বর প্রশ্নের অপশান এ। ঠিক আছে, মনে রাখবে প্রযুক্ত বল মানে ঘর্ষণ বলে সবসময় কাজ করে কোন দিকে? যেদিকে বল প্রয়োগ হবে ঠিক তার বিপরীত দিকে কিন্তু ঘর্ষণ বলটা কাজ করবে। ঠিক আছে, প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে সবসময় ঘর্ষণ বল কাজ করে, এটা কিন্তু মাথায় ঢুকে নেবে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। বলছে প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? তড়িৎ বল, অভিকর্ষ বল, নিউক্লিয় বল, চুম্বকীয় বল। এই প্রশ্নও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, সব থেকে শক্তিশালী বল কোনটা? কী হবে সঠিক উত্তর বলো? 12 নম্বর প্রশ্নের অপশান সি নিউক্লিয় বল। নিউক্লিয় বল হচ্ছে সব থেকে শক্তিশালী। এবার যদি সব থেকে দুর্বল বলে, মনে রাখবে সব থেকে দুর্বল বল, দুর্বল লিখে নাও মহাকর্ষ বল। ঠিক আছে, সব থেকে শক্তিশালী বললে নিউক্লিয় বল, সব থেকে দুর্বল বললে মহাকর্ষ বল। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নিম্নলিখিত কোন সমীকরণ চাপের রাশিমালাকে প্রকাশ করে? চাপের রাশিমালাকে ভর বাই ত্বরণ, বল বাই ক্ষেত্রফল, ভর ইন্টু ত্বরণ, বল ইন্টু ক্ষেত্রফল। কী হবে সঠিক উত্তর বলো? 13 নম্বর প্রশ্নের বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে চাপের সংজ্ঞা। বলছে প্রকৃতিতে মূলত 4 প্রকারের বল দেখা যায়: অভিকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল ও শক্তিশালী নিউক্লিয় বল। এই প্রসঙ্গে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়? অভিকর্ষ বল এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। কোন উক্তিটি সঠিক নয় বলেছে? ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বল কেবলমাত্র আধানযুক্ত কণার উপর নির্ভরশীল। দুর্বল নিউক্লিয় বল তেজস্ক্রিয়তার সৃষ্টি করে। শক্তিশালী নিউক্লিয় বল পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনকে ধরে রাখে। কোন তত্ত্বটি সঠিক নয় জানতে চেয়েছে? মনে রাখবে অপশান এ কিন্তু সঠিক নয়, কেননা সব থেকে শক্তিশালী কী পেলাম? সব থেকে শক্তিশালী পেলাম শক্তিশালী নিউক্লিয়ার বলটা। ঠিক আছে, এই যে শক্তিশালী নিউক্লিয় বল, এটা কিন্তু সব থেকে শক্তিশালী বল। তো তার এখানে অভিকর্ষ বল বলে সব থেকে শক্তিশালী, তাহলে অপশান এটা কিন্তু সঠিক নয়। বাকি প্রতিটা ডেটা কিন্তু সঠিক। এই শক্তিশালী নিউক্লিয় বলের জন্যই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন কিন্তু অ্যাটাচ অবস্থায় থাকছে। ঠিক আছে, এই দুর্বল নিউক্লিয় বলটা তেজস্ক্রিয়তার সৃষ্টি করছে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো পরের প্রশ্নে। বলছে গাড়ির ব্রেক প্রয়োগ করার পর কোন বল গাড়িকে থামাতে সাহায্য করে? অভিকর্ষ বল, ভ্যান্ডার ওয়াল বল, ঘর্ষণ বল, সমাযোজী বল। এই প্রশ্নটার উত্তর আলাদা করে বলার কিচ্ছু নেই, প্রত্যেকেই জানো অপশান সি ঘর্ষণ বল। ঠিক আছে, কি বলছে দেখো, কোনো বেলুন ফাটানোর জন্য পেরেক অপেক্ষা সূচ অনেক বেশি উপযোগী। কেন? সূচের থেকে পেরেক অনেক বেশি লম্বা, সূচের থেকে পেরেক অনেক বেশি চাপ প্রয়োগ করে, পেরেকের থেকে সূচ অনেক বেশি চাপ প্রয়োগ করে, বেলুনের গ্যাস সূচের সাথে বিক্রিয়া করে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কারণ পেরেকের থেকে সূচ অনেক বেশি চাপ প্রয়োগ করতে পারে, কারণ সূচের ক্ষেত্রফলটা কম, পেরেকের থেকে ক্ষেত্রফলটা কম, সে বেশি চাপ প্রয়োগ করবে। ঠিক আছে, তো সেই জন্য পেরেক অপেক্ষা সূচ ফোটানো কিন্তু সবথেকে বেশি উপযোগী বেলুন ফাটানোর জন্য। কোনো আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ ও তাপমাত্রাও দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপটা কী হবে? ঠিক আছে, 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, যদি আয়তনটাও দ্বিগুণ করা হয় এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হয় তাহলে কিন্তু গ্যাসের চাপটাও কিন্তু অপরিবর্তিত থাকবে। পরের প্রশ্ন, স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কী হবে? বাড়বে না কমবে না একই থাকবে না গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে? কী হবে বলো সঠিক উত্তর? অপশান এ বেড়ে যাবে। ঠিক আছে, যদি স্থির উষ্ণতায় যদি চাপটা কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চাপ প্রয়োগ করে দুই বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়া যাচ্ছে। ধরো একটা বরফখণ্ড একটা বরফখণ্ড, তুমি চাপ প্রয়োগ করে দুটো বরফখণ্ডকে এরকম জয়েন করে দিয়েছো। তো এই প্রসেসটার কী নাম? বিকিরণ, কঠিনীভবন, পুনঃস্থিলীভবন না কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি পুনঃস্থিলীভবন। ঠিক আছে, পরের প্রশ্ন,
কোনো চলন্ত বস্তুকে বৃত্তপথে ঘোরানোর জন্য প্রয়োগ করতে হবে কোনটা? অভিকর্ষজ বল, অপকেন্দ্র বল, জড়ত্বীয় বল, অভিকেন্দ্র বল। কী হবে সঠিক উত্তর বলো 20 নম্বর প্রশ্নের? অপশান ডি, অভিকেন্দ্র বল। ঠিক আছে, বৃত্তপথে সবসময় কিন্তু অভিকেন্দ্র বল কাজ করে। সমতল রাস্তায় গতিশীল মোটর গাড়ি বাঁক নেওয়ার সময় পিছলে যেতে পারে কিসের জন্য? অভিকর্ষ বলের দ্বারা, প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের অভাবে, রাস্তায় প্রতিক্রিয়া বলের জন্য, গাড়ির টায়ার ও রাস্তার মধ্যে আবর্ত ঘর্ষণ বলের জন্য। তো কী হবে সঠিক উত্তর? অপশান বি, প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের অভাবে। ঠিক আছে, যখন সমতল রাস্তাতে মোটর গাড়িটা, গতিশীল একটা মোটর গাড়ি যখন বাঁক নিচ্ছে তখন পিছলে যেতে পারে অভিকেন্দ্র বলের অভাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, একটি নলের দুটি মুখ বায়ুনিরোধ্যভাবে বন্ধ করা হয়েছে, তাহলে আবদ্ধ বাতাসের চাপটা কি হবে? খুব কম হবে, না বায়ুমণ্ডলের চাপের চেয়ে সামান্য কম হবে, নলের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল করবে, না বায়ুমণ্ডলের চাপের সমান হবে? কী হবে বলো সঠিক উত্তর? অপশান ডি, বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হবে। পরের প্রশ্ন, চাপের এসআই একক কি? জুল, পাস্কাল, ডাইন এবং অপশান ডিতে রয়েছে নিউটন। তো কী হবে বলো চাপের এসআই একক? চাপের এসআই একক হয়ে যাবে অপশান বি, পাস্কাল। ভর ও ত্বরণের গুণফল কি? গতি, বল, চাপ এবং অপশান ডিতে জোর বা ধাক্কা। কী হবে বলো তো? ভর ও ত্বরণের গুণফল হচ্ছে বল। ঠিক আছে, ফোর্স। যখন একটি বস্তু কোনো গোলাকার পথে ঘোরে, এটা গোলাকার না, এটা গোলাকার, ঠিক আছে, পথে ঘোরে, যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে কি বলে? সেন্ট্রিপিউটাল ফোর্স, অ্যাঙ্গুলার ফোর্স, সিম্পল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। কী হয় বলো? হয়ে যাবে সেন্ট্রিপিউটাল ফোর্স। ঠিক আছে, অপশান এ। নিচের কোনটি একটি অলিক বল? ঘর্ষণ বল, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, মহাকর্ষ বল। কী হবে বলো? অপকেন্দ্র বলটা হচ্ছে একটা অলিক বল। পরের প্রশ্ন, নিচের কোন বলটি সংরক্ষী বল নয়? মানে কোনটি অসংরক্ষী বল জানতে চেয়েছে। মাধ্যাকর্ষণ বল, ঘর্ষণজনিত বল, স্থির তড়িৎ বল, স্থির চুম্বকীয় বল। কী হবে বলো? অপশান বি, ঘর্ষণজনিত বল। এটা হচ্ছে অসংরক্ষী বল, বাকি সব কিন্তু সংরক্ষী বল। মাধ্যাকর্ষণ বল, স্থির তড়িৎ বল, স্থির চুম্বকীয় বল। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আজকের সেশন। তোমাদের প্রায় কিন্তু আমি 60টারও বেশি প্রশ্ন কিন্তু এই সেশনে আলোচনা করলাম, এবং এই চ্যাপ্টারটা তোমাদের প্রথম থেকেই বলে আসছি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু। তো প্রত্যেককে বলবো যে এই সময় কিন্তু খুব ভালো করে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। ঠিক আছে, খুব ভালো করে পড়াশোনাটা করো এবং নিজেরাও কিন্তু সুস্থ থেকো। ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু সুস্থ থাকাটা এই সময় কিন্তু খুব প্রয়োজন, এবং ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাও। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।